আসসালামু আলাইকুম। আমি কাউসার সালমা, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজধানী আইডিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে আমি আবারও চলে এলাম। পূর্ববর্তী যে দুটি লেকচারের ভিডিও আপলোড করা হয়েছে, সেই লেকচারগুলোতে আমি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র থেকে বাংলায় কোম্পানি ও উপনিবেশিক শাসন পাঠের কংগ্রেস, মুসলিম লীগ এবং বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেই ক্লাসগুলো মিস করেছো, আমাদের কলেজের যে পেজটা আছে সেই পেজে ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকে আমি আলোচনা করব ইসলামের ইতিহাস প্রথম পত্র থেকে পঞ্চম অধ্যায় আব্বাসীয় খিলাফত নিয়ে। আমরা জানবো আব্বাসীয়দের পরিচয়, কিভাবে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়েছে এবং আব্বাসীয় আন্দোলন সম্পর্কে। পাশাপাশি আব্বাসীয় খিলাফত নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আলোচনা শুরু করছি আমি। আব্বাসীয় খিলাফত। মূলত আব্বাসীয়রা হচ্ছে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের হাশেমীয় শাখার অন্তর্ভুক্ত। মক্কার বিখ্যাত কুরাইশ বংশের প্রধান দুটি শাখা সম্পর্কে আমি আগে বলে নিই। প্রধান দুটি শাখা হচ্ছে হাশেমীয় এবং উমাইয়া। হাশেমী এবং উমাইয়ারা বরাবরের মতোই একে অপরের প্রতিদ্বন্দ্বী। সেই বিখ্যাত হাশেমী শাখা থেকে আব্বাসীয়দের উৎপত্তি হয়েছে। ধারণা করা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুতালিব বিন হাশেমের নামানুসারেই এই বংশের নামকরণ করা হয়েছে আব্বাসীয় বংশ। আমরা একটু নামটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন আসতে পারে যে আব্বাসীয় খিলাফতের নামকরণ করা হয়েছে কিভাবে। তখন আমরা আনসার কি লিখবো? আমরা আনসার লিখবো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুতালিব বিন হাশেম এর নামানুসারেই এই বংশের নামকরণ করা হয়েছে আব্বাসীয় বংশ। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি কোশ্চেন আসে আব্বাসীয় খিলাফতের নামকরণ করা হয়েছে কিভাবে, আমরা লিখবো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আল আব্বাস বিন আব্দুল মুতালিব বিন হাশেমের নামানুসারেই এই বংশের নামকরণ করা হয়েছে আব্বাসীয় খিলাফত। আবার অনেক সময় অনুধাবনমূলক কোশ্চেন আসে যে আব্বাসীয়দের পরিচয় দাও বা আব্বাসীয় কারা ব্যাখ্যা করো। তখন আমাদের একটু বিস্তারিত জানতে হবে। আমি তাহলে আলোচনা করছি। আল আব্বাস তার আবার 4 পুত্র ছিল। তার 4 পুত্রের মধ্যে ছিলেন আব্দুল্লাহ, ফজল, উবাইদুল্লাহ ও কায়সার। এই 4 জন পুত্রই মূলত তারা উমাইয়াদের বিরোধী ছিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু এর সমর্থক ছিল। আল আব্বাস 656 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তার 4 পুত্রই পরবর্তীতে হযরত আলী এবং তার পুত্রদেরকে সমর্থন প্রদান করে। 657 খ্রিস্টাব্দে যে সিফফিনের যুদ্ধটি সংঘটিত হয়েছিল, সেই সিফফিনের যুদ্ধে আল আব্বাসের 4 পুত্র তারা মুয়াবিয়ার বিরোধিতা করে এবং হযরত আলীকে সমর্থন প্রদান করে। পরবর্তীতে তারা হযরত আলীর যে 2 পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু এবং ইমাম হুসেন রাদিয়াল্লাহু, তার 2 পুত্রকে সমর্থন প্রদান করে। কারণ তারা মনে করত যেহেতু আত্মীয়তার দিক থেকে তারা হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটবর্তী, তাই তারাই হচ্ছে খেলাফতের যোগ্য উত্তরাধিকারী। এই জন্যই মূলত প্রথম থেকেই আব্বাসীয়রা উমাইয়াদের বিরোধিতা করে এসেছে এবং পরবর্তীতে তারা উমাইয়া বিরোধী আন্দোলন পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে উমাইয়া বিরোধী আন্দোলন পরিচালনা করেছে মুহাম্মদ বিন আলী। মুহাম্মদ বিন আলী আব্বাসীয়দেরকে সংগঠিত করে এবং আব্বাসীয়দেরকে একত্রীভূত করে উমাইয়া বিরোধী আন্দোলন পরিচালিত করে। আমরা দেখব পরবর্তীতে এই আব্বাসীয় আন্দোলন সাংগঠনিক রূপ লাভ করে আবু মুসলিম খুরাসানির আমলে। আবু মুসলিম খুরাসানি তিনি আব্বাসীয়দেরকে সুসংগঠিত করে উমাইয়াদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন, যার চূড়ান্ত পরিণতি ঘটেছিল 750 খ্রিস্টাব্দে। 750 খ্রিস্টাব্দে আবু মুসলিম খুরাসানির নেতৃত্বে জাবের যুদ্ধে, যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল জাব নদীর তীরে, সেই যুদ্ধে 750 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি উমাইয়া বংশের সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করার মাধ্যমে উমাইয়া বংশের পতন ঘটে এবং আব্বাসীয় খেলাফতের যাত্রা শুরু হয়। মূলত আবু মুসলিম খুরাসানি এই যে এতদিন যাবত যে আব্বাসীয় আন্দোলনটি পরিচালনা করে আসছিল এবং উমাইয়া বিরোধী আন্দোলন পরিচালিত করেছিল, সেই আন্দোলনের সাংগঠনিক রূপ লাভ করেছিল 750 খ্রিস্টাব্দে। এর মাধ্যমে উমাইয়া বংশের ধ্বংসস্তূপের উপর প্রতিষ্ঠিত হয়েছিল আব্বাসীয় খিলাফত। প্রিয় শিক্ষার্থীরা,
এতক্ষণ আমরা আব্বাসীয়দের নামকরণ এবং কিভাবে আব্বাসীয় আন্দোলনের মাধ্যমে পরবর্তীতে উমাইয়াদের পরাজিত করে নতুন একটি খিলাফতের প্রতিষ্ঠা হয়েছে সে সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো আব্বাসীয় খিলাফত সম্পর্কে। আমরা একটু দেখে নিই। আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দে। আমি আগেও আলোচনা করেছি, আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি জাবের যুদ্ধের মাধ্যমে, যে যুদ্ধে উমাইয়া বংশের সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ানকে পরাজিত করে উমাইয়া খিলাফতের অবসান হয় এবং নতুন একটি রাজবংশ হিসেবে আব্বাসীয় খিলাফতের যাত্রা শুরু হয়। আচ্ছা, এরপর আমরা জানবো যে আব্বাসীয় খিলাফতের শাসক কতজন ছিল। আব্বাসীয় খিলাফতের সর্বমোট শাসক ছিল 37 জন। এই 37 জন শাসক 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুদীর্ঘ সময় রাজ্য পরিচালনা করেছে। আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা ছিল আবুল আব্বাস আস-সাফফা। আবুল আব্বাস আস-সাফফাকে যদিও আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা বলা হয়, কিন্তু আব্বাসীয় রাজবংশকে সুদীর ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য, রাজ্য বিস্তার করার জন্য এবং সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আবু জাফর আল মনসুরকে। আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা যদিও আবুল আব্বাস আস-সাফফা হয়, কিন্তু আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় আবু জাফর আল মনসুরকে। আমরা এখন দেখে নিব আব্বাসীয় খিলাফতের রাজধানী কোথায় ছিল। আব্বাসীয় খিলাফতের রাজধানী ছিল ইরাকের বাগদাদে। মূলত আবু জাফর আল মনসুর তার রাজত্বকালে আব্বাসীয় খিলাফতের রাজধানী ইরাকের বাগদাদে স্থানান্তর করেন। আব্বাসীয় খিলাফতের পতন হয়েছিল 1258 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হালাকু খানের আক্রমণের মাধ্যমে। মঙ্গল নেতা হালাকু খান তিনি বাগদাদ আক্রমণ করেন 1258 খ্রিস্টাব্দে এবং তিনি আব্বাসীয় বংশের সর্বশেষ খলিফা আল মুস্তাসিম বিল্লাহকে পরাজিত করার মাধ্যমে এবং বাগদাদ ধ্বংস করার মাধ্যমে আব্বাসীয় খিলাফতের পতন ঘটান এবং এর মাধ্যমে সুদীর্ঘ সময় রাজত্ব করা একটি রাজবংশের পতন ঘটে। এর মাধ্যমে আমরা জানতে পারলাম 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করা একটি সুদীর্ঘ সময়কাল রাজত্ব করা একটি রাজবংশের অবসান হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফফাকে নিয়ে আলোচনা করব। আবুল আব্বাস আস-সাফফাকে আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা বলা হয় এবং তিনি ছিলেন আব্বাসীয় বংশের প্রথম শাসক। 749 খ্রিস্টাব্দের 29শে নভেম্বর আবু মুসলিম সর্বপ্রথম আবুল আব্বাস আস-সাফফাকে খলিফা হিসেবে ঘোষণা করেন এবং পরবর্তীতে 750 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি উমাইয়াদের পতনের মাধ্যমে আব্বাসীয় খিলাফতের যাত্রা শুরু হয়। আমরা যদি আবুল আব্বাসের নামের সাথে আস-সাফফা শব্দটি দেখি, এই শব্দটি হচ্ছে তার উপাধি এবং আবুল আব্বাস আস-সাফফা এই আস-সাফফা উপাধিটি তিনি নিজেই গ্রহণ করেছিলেন। মূলত 750 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি মারওয়ানকে পরাজিত করার পর আবুল আব্বাস আস-সাফফা তিনি নির্দেশ দিয়েছিলেন মারওয়ানের মস্তক ছেদ করতে হবে। আস-সাফফার নির্দেশে মারওয়ানের মস্তক ছেদ করে তার সেই ছিন্ন মস্তক কুফায় আবুল আব্বাসের নিকট প্রেরণ করা হলে তিনি প্রফুল্ল চিত্তে সেই মস্তকটি গ্রহণ করেছিলেন এবং 750 খ্রিস্টাব্দের 5ই আগস্ট তিনি আস-সাফফা বা রক্ত পিপাসু উপাধিটি গ্রহণ করেছিলেন। যদি অনুধাবনমূলক কোশ্চেন আসে কাকে এবং কেন আস-সাফফা বলা হয়, আমরা সবাই লিখতে পারবো আশা করি যে আবুল আব্বাস আস-সাফফাকে আস-সাফফা বা রক্ত পিপাসু উপাধি দেয়া হয়েছে। তার কারণ হচ্ছে মারওয়ানের ছিন্ন মস্তক দেখে তিনি প্রফুল্ল চিত্তে সেটি গ্রহণ করেছিলেন এবং তিনি নিজেই আস-সাফফা উপাধিটি গ্রহণ করেছিলেন। আবুল আব্বাস আস-সাফফা 750 খ্রিস্টাব্দ থেকে 754 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 4 বছর শাসন কার্য পরিচালনা করেছেন। সিংহাসনে আরোহণ করে তার প্রধান উদ্দেশ্য ছিল উমাইয়া বংশীয়দেরকে নির্মূল করতে হবে, কারণ তিনি চেয়েছিলেন তার নিজ রাজবংশকে কণ্টকমুক্ত করতে। সেজন্য তিনি তার বিরোধী শক্তি উমাইয়াদেরকে দমন করার জন্য উঠে পড়ে লাগেন। যেখানেই তিনি উমাইয়াদেরকে পেতেন সেখানেই তাদেরকে গণহারে হত্যা করতেন। 750 খ্রিস্টাব্দের 25শে জুন ফিলিস্তিনের আবু ফ্রুস নামক স্থানে 80 জন উমাইয়াকে আমন্ত্রণ জানানো হয়।
এবং তাদেরকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করা হয়। এটি ছিল আস-সাফফার শাসনামলের সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। এই যে তিনি ৮০ জন উমাইয়াদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদেরকে বিষ প্রয়োগে হত্যা করেছেন, এই জন্য তাকে ইতিহাসের নিষ্ঠুরতম শাসক হিসেবে গণ্য করা হয়। এছাড়াও আস-সাফফা যে ঘৃণ্যতম কাজটি করেছেন সেটি হলো পূর্ববর্তী যে উমাইয়া খলিফারা ছিল তাদের মৃতদেহ কবর থেকে উঠিয়ে এনে তাদের হাড়গুলোকে ভস্মীভূত করে আগুনে ছড়িয়ে দিয়েছিলেন। যদিও শুধুমাত্র মুয়াবিয়া এবং দ্বিতীয় ওমর, যাকে আমরা উমর বিন আব্দুল আজিজ হিসেবে চিনি, এই দুইজন শাসক তার এই ঘৃণ্য কার্যক্রম থেকে উদ্ধার পেয়েছিল। বাকি সকল উমাইয়া শাসকের হাড়গুলোকে কবর থেকে তুলে এনে তাদের হাড়গুলোকে ভস্মীভূত করে বাতাসে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এটি হচ্ছে আস-সাফফার সবচেয়ে ঘৃণ্যতম কর্মকাণ্ড। আবুল আব্বাস আস-সাফফার এই সকল নিষ্ঠুর কার্যক্রমের ফলে রাজ্য জুড়ে ব্যাপক বিদ্রোহ দেখা দেয়। দামেস্ক, হিমস, মেসোপটেমিয়া, ফিলিস্তিন প্রভৃতি শহরগুলোতে যারা উমাইয়াদের পক্ষ অবলম্বন করেছিল এবং আব্বাসীয়দের বিরোধী ছিল তারা তাদের বিদ্রোহ ব্যক্ত করে। এছাড়াও আবুল আব্বাস আস-সাফফার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে জনসাধারণ দাড়ি, গোঁফ প্রভৃতি কামিয়ে তারা আন্দোলন করতে থাকে। তখন আবুল আব্বাস আস-সাফফা শান্তিপূর্ণভাবে তাদের সেই আন্দোলন দমন করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও আবুল আব্বাস আস-সাফফা যদিও উমাইয়াদের নিধন করেছিলেন, কিন্তু ইরাকের একজন উমাইয়া শাসক ছিল যার নাম ছিল ইয়াজিদ ইবনে হুবাইয়া। তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন এবং আবুল আব্বাস আস-সাফফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আবুল আব্বাস আস-সাফফা তার সেই বিদ্রোহ দমন করার জন্য ভাই আবু জাফর আল মনসুর এবং সেনাপতি হাসান ইবনে কাহতাবাকে প্রেরণ করেছিলেন। হাসান ইবনে কাহতাবা সেই ইরাকের যে শাসনকর্তা ইয়াজিদ ইবনে হুবাইয়া তাকে পরাজিত করে আব্বাসীয় বংশের শাসন ব্যবস্থাকে দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। মূলত এই সকল প্রাথমিক বাধা বিপত্তিগুলো কাটিয়ে আবুল আব্বাস আস-সাফফা তিনি প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করতে সক্ষম হয়েছিলেন। তিনি প্রশাসনিক ব্যবস্থায় বিভিন্ন প্রদেশে শাসককর্তা নিযুক্ত করেছিলেন। এ ব্যাপারে তিনি একটু সাবধানতা অবলম্বন করেছিলেন। তার কারণ হচ্ছে তিনি চেয়েছিলেন তার নিজ রাজবংশকে কণ্ঠমুক্ত করতে এবং উমাইয়া বিরোধী আন্দোলনে শক্তিশালী হতে। এজন্য তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলোতে আব্বাসীয়দের নিযুক্ত করেছিলেন। এছাড়াও যারা আব্বাসীয় আন্দোলনে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল তিনি তাদেরকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিযুক্ত করেছিলেন। এখন আমরা দেখে নিব তিনি যে প্রশাসনিক পুনর্বিন্যাস করেছেন তিনি কাকে কোন কোন গুরুত্বপূর্ণ পদগুলোতে নিযুক্ত করেছেন আমরা একটু দেখে নিব। আমরা পূর্ববর্তী সময়ে আস-সাফফা বা রক্তপিপাসু উপাধি গ্রহণ, উমাইয়া নিধন, বিদ্রোহ দমন এগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আবুল আব্বাস আস-সাফফার প্রশাসন ব্যবস্থা পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করব। আবুল আব্বাস আস-সাফফা কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছিলেন খালিদ বিন বারমাকিকে। তিনি হুজির হিসেবে নিযুক্ত করেছিলেন আবু সালমা আল খাল্লালকে। তিনি ইরাক, আর্মেনিয়া ও আজারবাইজানের শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন তার ভাই আবু জাফর আল মনসুরকে। হেজাজের শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন দাউদ ইবনে আলীকে। সিরিয়ার শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন আব্দুল্লাহ ইবনে আলীকে। খুরাসানের শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন আবু মুসলিম আল খুরাসানিকে এবং মিশরের শাসনকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন আবু আয়ুনকে। এই যে তিনি বিভিন্ন পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়োগ প্রদান করেছেন তারা সকলেই মূলত আব্বাসীয় আন্দোলনে জড়িত ছিল এবং আব্বাসীয় বংশকে একটি সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে আবুল আব্বাস আস-সাফফাকে সহযোগিতা করেছিলেন। তাই তিনি প্রদেশের গুরুত্বপূর্ণ পদগুলোতে এই সকল ব্যক্তিকে নিয়োগ দান করেছিলেন। এছাড়াও তিনি যে গুরুত্বপূর্ণ কাজটি করেছিলেন তিনি রাজধানী স্থানান্তর করেছিলেন। আবুল আব্বাস আস-সাফফার সময় রাজধানী ছিল কুফায়। তিনি সেখান থেকে রাজধানী স্থাপন করে হাশেমিয়া নামক স্থানে রাজধানী স্থানান্তর করেন। মূলত আবুল আব্বাস আস-সাফফা তার নিজের এবং নিজের রাজবংশের নিরাপত্তার কথাটি চিন্তা করেই কুফা থেকে আল হাশেমিয়া নামক স্থানে রাজধানী স্থানান্তর করেছিলেন এবং আল হাশেমিয়াতে তিনি একটি দুর্গ নির্মাণ করেছিলেন। আবুল আব্বাস আস-সাফফার শাসনামলের সবচেয়ে নিন্দিত ঘটনাটি হলো তিনি যাকে হুজির হিসেবে নিযুক্ত করেছিলেন আবু সালমা আল খাল্লাল তার হত্যাকাণ্ড। আবুল আব্বাস আস-সাফফা হুজির হিসেবে নিযুক্ত করেছিলেন আবু সালমা আল খাল্লালকে।
কিন্তু পরবর্তীতে আবু সালমা আল খাল্লালের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেলে আবু মুসলিম খোরাসানি এতে ঈর্ষান্বিত হয়ে পড়ে এবং আবু মুসলিম খোরাসানির পরামর্শে খলিফার লোকেরা আবু সালমা আল খাল্লালকে হত্যা করে। পরবর্তীতে এই হত্যার অপবাদ খারেজিদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়। এটি ছিল আবুল আব্বাস আস-সাফফার রাজত্বকালের সবচেয়ে নিন্দিত ঘটনা। আবুল আব্বাস আস-সাফফা 750 খ্রিস্টাব্দ থেকে 754 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 4 বছর রাজত্ব করেছেন। 754 খ্রিস্টাব্দে তিনি বসন্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং তিনি তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে তার ভাই আবু জাফর আল মনসুর এবং ভ্রাতুষ্পুত্র ঈশাকে পরপর উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে যান। আবুল আব্বাস আস-সাফফার মৃত্যুর মাধ্যমে আব্বাসীয় বংশের প্রতিষ্ঠাতা আস-সাফফার নাটকীয় জীবনের অবসান হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আবুল আব্বাস আস-সাফফার শাসন ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তার শাসন ব্যবস্থা পর্যালোচনা করলে তার চরিত্রের নিষ্ঠুরতম দিকটি ফুটে ওঠে, কিন্তু নিষ্ঠুরতার পাশাপাশি তিনি ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক। তার চরিত্র বিশ্লেষণে আমরা দেখব তিনি ছিলেন একজন কর্তব্যপরায়ণ, ন্যায়পরায়ণ, চরিত্রবান এবং আদর্শবান শাসক। যেখানে মধ্যযুগে একজন শাসক একাধিক স্ত্রী গ্রহণ করত, সেখানে আবুল আব্বাস আস-সাফফার মাত্র একজন স্ত্রী ছিল। এছাড়াও তিনি কোনো উপপত্নী গ্রহণ করেননি। তার নিজের সন্তান থাকা সত্ত্বেও তিনি তার ভাই এবং ভ্রাতুষ্পুত্র আবু জাফর আল মনসুর ও ভ্রাতুষ্পুত্র ঈশাকে তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গিয়েছিলেন। এর মাধ্যমে তার চরিত্রের উদারতার দিকটি ফুটে ওঠে। আবুল আব্বাস আস-সাফফা তিনি ছিলেন একজন প্রজারঞ্জক শাসক। তিনি প্রজাসাধারণের কল্যাণের কথা চিন্তা করে কুফা থেকে মক্কা পর্যন্ত রাস্তাঘাট নির্মাণ করেছেন। এছাড়াও হজযাত্রীদের সুবিধার্থে তিনি রাস্তার পাশে মাইলফলক স্থাপন করেছেন এবং সরাইখানা নির্মাণ করেছেন। আবুল আব্বাস আস-সাফফার এই সকল দিকগুলো ছাড়াও আমরা দেখব তিনি ছিলেন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক। তিনি শিল্প ও সাহিত্যের চর্চা করতেন। জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে জ্ঞানীগুণী ব্যক্তিরা তার সাহায্য লাভ করত। তার সময়ে ইমাম আবু হানিফা সর্বপ্রথম ফিকহ শাস্ত্রের চর্চা করেছিলেন। যদিও আবুল আব্বাস আস-সাফফার চরিত্র বিশ্লেষণ করলে তাকে ইতিহাসের নিষ্ঠুর শাসক হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু আমরা যদি মধ্যযুগের ইতিহাস বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব সে যুগে নরহত্যাকে ন্যাক্কারজনক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হতো না। আবুল আব্বাস আস-সাফফা ইতিহাসের সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল এবং দীর্ঘস্থায়ী রাজবংশ প্রতিষ্ঠা করার মাধ্যমে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি আব্বাসীয় খিলাফতের পটভূমি, শাসন ব্যবস্থা এবং আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফফা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী লেকচারে আমি আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।